আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আমি আলোচনা করব শোভা গল্পটির একটি সৃজনশীল নিয়ে। আজকে এই সৃজনশীলটি আমাদের এসেছে চট্টগ্রাম বোর্ড 2025 সালের একটি প্রশ্ন। তো আমাদের 2025 সালে যে প্রশ্নটি এসেছে সেটা কেমন এবং কিভাবে এসেছে সে সম্পর্কে আমরা বিস্তারিত এই মুহূর্তে আলোচনা করব। তো চলো এক নজরে আমরা প্রশ্নগুলো দেখে নিই, মানে প্রশ্নটি দেখে নিই। 11 বছরের কিশোর, আচ্ছা উদ্দীপকটা আমরা একটু পরে পড়ি, তার আগে আমরা ক এবং খ নাম্বার প্রশ্ন আনসারটা করে ফেলি। ক নাম্বার কি আছে? প্রতাপের প্রধান শখ কি? প্রতাপের প্রধান শখ হচ্ছে ছিপ ফেলে মাছ ধরা। এটা হচ্ছে প্রতাপের প্রধান শখ। তো এটা আমি আর নিচে দেখছি না। খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা বিশ্লেষণ করি। শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো কেন, বুঝিয়ে লেখো। শুভা কি করতো? অলৌকিক ক্ষমতা কেন প্রার্থনা করতো, একটু দেখি। অলৌকিক ক্ষমতা, শুভা মনে মনে বিধাতার কাছে চাইতো এমন এক শক্তি যার মাধ্যমে অত্যন্ত প্রতাপকে বোঝাতে পারে সেও এই পৃথিবীতে একটি দরকারি মানুষ। সেই জন্য সে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। প্রতাপ যখন ছিপ ফেলে স্থির দৃষ্টিতে জলের দিকে তাকিয়ে থাকতো, শুভা নীরবে তার কাছে সাহায্য করতে এগিয়ে যেত। তার সেই ছোট ছোট চেষ্টার মধ্যেই লুকিয়ে থাকতো নিজের প্রয়োজনীয়তাকে প্রকাশ করার আকাঙ্ক্ষা। কিন্তু বাস্তবে শুভা অনেক কিছুই করতে পারতো না, মনের কথা ভাষায় প্রকাশ করতে পারতো না বলে আরো অসহায় লাগতো তাকে। তাই সে ভাবতো যদি কোনো অলৌকিক ক্ষমতা পেত, এমন কিছু করতে পারতো যাতে প্রতাপ এক মুহূর্তের জন্য হলো ফিরে তাকিয়ে বলে শুভা সত্যি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা গল্পের মধ্যে জানি একতরফা ভাবে শুভা প্রতাপকে পছন্দ করত। সে মনে মনে চিন্তা করত তার মধ্যে যদি অলৌকিক ক্ষমতা আসতো, সে পাতালপুরের রাজকন্যা হতো এবং নদীর কাছ থেকে সে মণি নিয়ে সে ঘাটে রেখে দিত, যেটা প্রতাপ দেখে হচ্ছে খুব ভালো লাগতো, প্রতাপের আকর্ষণীয় বোধ করতো এবং সে মনে মনে চিন্তা করতো না, শুভাও খুব দরকারি জিনিস। এই জন্য শুভা প্রতাপকে দেখানোর জন্য এক বিধাতার কাছে অলৌকিক শক্তি কামনা করত। তো আমরা খ নাম্বার বুঝতে পেরেছি। এবার আমরা দেখব হচ্ছে গ এবং ঘ নাম্বার। গ এবং ঘ নাম্বারের জন্য আমরা উদ্দীপক মিলাই। দেখো, 11 বছরের কিশোর মৃদুল প্রায় রাস্তার পাশে একাকী বসে থাকে। সব ছেলে মেয়ে খেলাধুলা করলেও তাকে কখনো নেয় না। ছেলেটি ধান কাটতে পারে, নাও বাইতে পারে, অসাধারণ ছবি আঁকতে পারে। শুধু মুখ দিয়ে লালা ঝরে ও বাঁকিয়ে হাঁটে বলে সবাই তাকে এড়িয়ে থাকতে চায়। কিন্তু একজন সমাজকর্মী আদিলা তার পিতা মাতা ও সমবয়সীদের বোঝান যে মৃদুল সমাজের বোঝা নয়, তারও আছে বাঁচার অধিকার। তো চলো আমরা গ নাম্বারটা ব্যাখ্যা করি। গ নাম্বারে কি বলেছে? গ নাম্বার বলেছে উদ্দীপকে উল্লেখিত মৃদুলের মাঝে শুভা গল্পের শুভার সাদৃশ্যগত দিক কোনটি? আচ্ছা, মৃদুলের সঙ্গে এবং শুভা গল্পের শুভার সাদৃশ্য কোন দিকে সেটা আমরা এখন মিলাবো। গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে বর্ণিত মৃদুলের সঙ্গে শুভা গল্পে শুভার যে সাদৃশ্য দেখা যায় তা মূলত শারীরিক প্রতিবন্ধকতা এবং সামাজিক অবহেলা। কি? শারীরিক প্রতিবন্ধিতা এবং সামাজিক অবহেলা দেখা যায়। শুভা গল্পে শুভা কথা বলতে না পারায় সমবয়সীরা তাকে খেলায় নিত না। তার সামনে দাঁড়িয়ে অনেকে তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করত। এরপরে এমনকি তার মাও তাকে গর্ভের কলঙ্ক মনে করতেন। সমাজের কটু কথার ভয়ে বাবা তাকে গ্রাম ছেড়ে কলকাতায় নিয়ে যেতে চাইতেন। আসলে শুভাকে বিয়ে দিতে চাইতেন, এরকম কথা। অন্যদিকে আমরা যদি ব্যাখ্যা করি, দেখো অন্যদিকে উদ্দীপকে মৃদুল প্রায় একা রাস্তার পাশে বসে থাকে। পাড়ার ছেলে মেয়েরা খেললেও তাকে সাথে নেয় না। মৃদুলের মুখ দিয়ে লালা পড়া ও বাকি হাঁটার কারণে সবাই তাকে এড়িয়ে চলে এবং অবজ্ঞার দৃষ্টিতে দেখে। সুতরাং মৃদুল ও শুভা উভয় শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে পরিবার, সমাজ ও পরিবেশ থেকে অবহেলা বঞ্চনার শিকার। এটাই আমাদের তাদের প্রধান সাদৃশ্য। মানে দুইজনের প্রতিবন্ধকতা হওয়ায় শুভা যেমন পারিবারিকভাবে বা সামাজিকভাবে অবহেলার শিকার হচ্ছে, উদ্দীপকের মৃদুলকেও আমরা ঠিক সেভাবেই কিন্তু দেখতে পাচ্ছি যে অবহেলার শিকার হচ্ছে পারিবারিকভাবে এবং সামাজিকভাবেও। এখন দেখো, শারীরিক প্রতিবন্ধী মানেই যে সমাজের বোঝা ঠিক নয়, তারা ঠিক মতো সহযোগিতা পেয়ে সম্পদে পরিণত হবে। আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে একসাথে সামনে যেতে হবে, তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এই দিকগুলো কিন্তু উদ্দীপকে আছে। এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে
আমাদের উদ্দীপকের সঙ্গে খুব যথাযথভাবে মিল যায়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা দেখলাম যে গতে ছিল কিভাবে মিল পেয়েছে সেটার একটা দিক। এখন আমরা দেখব ঘ দিকের সঙ্গে কি আছে, তাই না? ওকে, ঘ নাম্বার প্রশ্নে যেটা বলেছে, উদ্দীপকে বর্ণিত সমাজকর্মীর চেতনা। উদ্দীপকে বর্ণিত সমাজকর্মীর যেই চেতনা, সেটা শুভা গল্পকারের চেতনা অভিন্ন, মন্তব্যটির বিশ্লেষণ করো। একই উদ্দীপকে বর্ণিত সমাজকর্মীর চেতনা আর শুভা গল্পকারের চেতনা অভিন্ন মানে কি? যেটার ভিন্নতা নেই, সমান। লেখকও যেটা বলেছেন এবং আমাদের শুভা গল্পের রবীন্দ্রনাথ ঠাকুরও যেটা বলেছেন, সেটা মধ্যে কোনো অভিন্নতা নেই, সেটা এখানে জানতে চাচ্ছে। তো আমরা যদি এটা একটু ব্যাখ্যা করি, ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা একটু ব্যাখ্যা করি, দেখো, উদ্দীপকে বর্ণিত সমাজকর্মীর চেতনা এবং শুভা গল্পে গল্পকারের চেতনাকে অভিন্ন বলা যথার্থ, কারণ দুজনেই প্রতিবন্ধীদের প্রতি গভীর সহমর্মিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। কি করেছেন? মানবিক দৃষ্টিভঙ্গি। আমাদের শুভা গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা দেখেছি মানুষ যাতে তাদেরকে সহমর্মিতা দান করে, সহমর্মীভাবে প্রকাশ করে, তাদের প্রতি যেন এক ধরনের মায়া মহব্বত দেখায়, সেই জিনিসগুলো প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুভা গল্পের বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর মনের সূক্ষ্ম অনুভূতি, আবেগ ও যন্ত্রণাকে অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন। বাক প্রতিবন্ধী শুভার প্রতি লেখককে করুণাময় দৃষ্টিভঙ্গি ও হৃদয় ছোঁয়া মমতাবোধ গল্পটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ফলে পাঠকের মনেও প্রতিবন্ধীদের প্রতি মমতা, সমবেদনা ও মানবিকতার জন্ম দিয়েছে। এরপর দেখো, উদ্দীপকের মৃদুলও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সমাজের অবহেলার শিকার হয়েছে। অবহেলা বা উপেক্ষা যেটাই বলো না কেন, দুইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেটা শিকার হয়েছেন। মুখ দিয়ে লালা ঝাড়া, বেঁকিয়ে হাঁটা, এইসব কারণ দেখি পাড়া ছেলে মেয়ে তাকে খেলায় নেয় না, বরং দূরে সরে থাকে। কিন্তু সমাজকর্মী আদিলা তার পিতামাতাকে বোঝান যে মৃদুল, পিতামাতাকে বোঝায় যে মৃদুল সমাজের বোঝা নয়, তারও আছে অস্বাভাবিকভাবে বাঁচার অধিকার। আদিলার এই মানবিকতা, সহমর্মিতা এবং সচেতনতা শুভা গল্পের লেখকের দৃষ্টিভঙ্গির একই সূত্রে গাথা। এভাবে দেখা যায় গল্পকার ও সমাজকর্মী উভয়ের লক্ষ্য এবং এক ও অভিন্নভাবে প্রকাশ পেয়েছে, বা একই প্রযুক্তিতে উদ্বুদ্ধ হয়েছে। উদ্বুদ্ধ শব্দের অর্থ কি? একই প্রযুক্তিতে জাগ্রত হয়েছে, একই প্রযুক্তিতে জাগ্রত হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের লাস্ট লাইনটা আমরা বা লাস্ট প্যারাটা আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে যে লেখক তার লেখায় ফুটিয়ে তুলেছিলেন একজন মানুষ স্বাভাবিক না হলে তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, তাকে বোঝা মনে করা যাবে না, তাকে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে সম্পদে পরিণত করতে হবে। তো আমরা আসলে চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন এভাবে ব্যাখ্যা করেছি। তো উদ্দীপকের যে আদিলা, তার চিন্তা ভাবনা এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুর বাক প্রতিবন্ধীদের প্রতি বা প্রতিবন্ধীদের প্রতি যে সকল সহযোগিতা দেখিয়েছেন বা সহ অনুভূমিতা দেখিয়েছেন, সেটা হচ্ছে মিল পাচ্ছি। অর্থাৎ আদিলা এবং কবির চিন্তাভাবনা একই সূত্রে গাথা। তো এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2025 সালের প্রশ্ন সলভ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্ব বা পরবর্তী সৃজনশীল নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।